প্রবাসী আয় ইতিহাসে সর্বোচ্চ $30 বিলিয়ন অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার তাগিদ। সংবিধান ছুঁড়ে ফেলার জিনিস নয়, সংস্কার শেষে এর অধীনেই নির্বাচন, কোনো অপকর্ম সহ্য করা হবে না রিজভি। পাতানো নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে জামাত আমির, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে এনসিপি। কলম্বোতে শনিবার সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ব্যাটিং নিয়ে ভাবনায় তানজিদ। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিদায়ী 2024-25 অর্থ বছরে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। গত অর্থ বছরে রেমিটেন্স এসেছে $30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এতে করে জুনের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $31 বিলিয়ন ছাড়িয়েছে, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। এটি সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক হলেও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 2024-25 অর্থ বছরের শুরুতে ছাত্র জনতার জুলাই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈদেশিক আয় পাঠানো বন্ধ করে দেন প্রবাসী কর্মজীবী মানুষ। হাসিনার দমন নিপীড়নের বিরুদ্ধে এটা ছিল অভূতপূর্ব প্রতিবাদ। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতি মাসে বাড়তে থাকে প্রবাসী আয়। এর মধ্য দিয়ে রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড গড়ল সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছর। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থ বছর জুড়ে রেমিটেন্স এসেছে $30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 27% বেশি। এর আগে কোনো অর্থ বছরে দেশে এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। গত অর্থবছর শেষে দেশের মোট রিজার্ভ দাঁড়ায় $31.68 বিলিয়ন মার্কিন ডলার, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। রেমিটেন্স ও রিজার্ভের এই উচ্চ প্রবৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। একটা হলো যে এক্সপোর্টের রিপ্যাট্রিয়েশনটা বেড়েছে, সেই সাথে সাথে এক্সপোর্টের প্রবৃদ্ধিও তো বেড়েছে। পরিবর্তনের পরে অগস্টের অর্থ পাচারকারীরা অনেকেই তো নিজেরাই পাচার হয়ে গেছে, আর তারা তো আর সেই ক্ষমতায় নাই। এই যে হুন্ডি মার্কেটে একটা মন্দা এসছে, এবং সেই মন্দার বেনিফিটটা পেয়েছে ফর্মাল চ্যানেলের রেমিটেন্সে। কাজে এই যে সংখ্যা বাড়ার বেনিফিটটা আগে পাওয়া যায়নি পাচারের কারণে, পরে পাচারটা বন্ধ হলো, সংখ্যা বৃদ্ধিটা রয়ে গেল, দুটো মিলে আমাদের এই রেমিটেন্সের গত অর্থ বছরের শুরুতে আমাদের যে সামষ্টিক অর্থনীতির যে অবস্থা ছিল, এই অর্থ বছরের শুরুতে আমরা তার চেয়ে একটা বেটার পজিশনে আছি। তার মানে এই না যে একেবারে কোনো দুশ্চিন্তার কারণ নাই। তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলার কথাও বলেন তিনি। এই অর্থ বছর যদি আমরা একটা রাজনৈতিক দিক থেকে স্বাভাবিক অবস্থার দিকে হাঁটা শুরু করি, তাহলে কিন্তু বিনিয়োগের স্থবিরতাটা কিছুটা কেটে যেতে পারে। বিনিয়োগের স্থবিরতা কাটলে বিনিয়োগের কারণে আমদানি চাহিদা বাড়বে। গত অর্থ বছরে আমদানি চাহিদা দুর্বল ছিল, সেটা রিজার্ভকে সংরক্ষণ করতে সহায়ক হয়েছে। এখন যদি বিনিয়োগ রিকভার করে, তাহলে ক্যাপিটাল মেশিনারির আমদানি বাড়বে, জ্বালানির আমদানিও তখন আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে আপনার বৈদেশিক মুদ্রা বাজারে চাহিদা বাড়বে, সেটা সামাল দিতে গিয়ে আপনার রিজার্ভের কিছুটা হাত দিতে হতেও পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান ছুঁড়ে ফেলা জিনিস নয়, সংস্কার শেষে এর অধীনেই নির্বাচন হবে। সংবিধান নিয়ে কে কি বলল তাতে কোনো কিছু যায় আসে না বলে মন্তব্য করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তদের দখল দেশকে ঠেলে দেওয়া যাবে না, সহ্য করা হবে না দলটির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে। পট পরিবর্তনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রায় 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্য দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ থাকলেও ব্যবস্থা নিতে দেখা যায় না বলেও জানান তিনি।
বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। কোনো কিছু ছুঁড়ে ফেলা, মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নয়। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। আবারও ভুয়া নির্বাচনের আলামতে দেখা যাচ্ছে উল্লেখ করে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে পাতানো নির্বাচনের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জনসভা থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। ক্ষমতায় গেলে মদিনার আদলে ইসলামী সমাজ গঠনের আশ্বাস দেন জামাত আমির। রংপুর থেকে নূর হোসেনের রিপোর্ট। দেড় যুগ পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় ঢল নামে জনতার। রংপুর জিলা স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জিলা স্কুল মাঠের আশপাশের কয়েক কিলোমিটার সড়কে অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরের ৩৩ আসনে জামাত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জামায়াত নেতারা বলেন, ইসলামপন্থীদের ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে। নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়তে ইসলামপন্থীদের ক্ষমতায় বসানোর আহ্বান জানান সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম। কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই, তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। সমাবেশে জামাতের আমির বলেন, হাসিনার স্বৈর শাসন হটানো মানুষ এদেশে আর কখনো ফ্যাসিবাদ মেনে নেবে না। কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। জামায়াত ইসলামের এই সমাবেশে আগত হাজারো মানুষের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছরও ভাগ্যের পরিবর্তন হয়নি উত্তরবঙ্গের মানুষের। তাদের দাবি, জামাত ক্ষমতায় গেলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন যেমন ঘটবে, তেমনি বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। নূর হোসেন, এনটিভি নিউজ, রংপুর। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। শুক্রবার দিনাজপুর গৌড়ে শহীদ ময়দান থেকে পদযাত্রা শুরু হয়ে দিনাজপুর স্টেশন হয়ে বাহাদুর বাজার এবং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সংবিধানে তাদের স্বীকৃতি দিতে হবে। পদযাত্রায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ সিনিয়র নেতারা। এর আগে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোল চত্বরে আয়োজিত এনসিপির পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিরোধ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতেই আমাদের এই যাত্রা। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে।
কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর নারী ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনার মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফজর আলী ও শাহপরান সহ এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 11:30 বাজে রাত বাজে আমার মা বাবা গেছে অনুষ্ঠানের কাছে খালি বাড়ি। গত 26 জুন রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর 5 কিত্তা গ্রামে বাড়ির সবার অনুপস্থিতিতে ভুক্তভোগী নারীর ঘরে প্রবেশ করে ফজর আলী। এর কিছুক্ষণ পরেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আরও 8 থেকে 10 জন যুবক। পরে ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরবর্তীতে সেই নির্যাতন করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সে সময় পালিয়ে যান ফজর। ঘটনার 3 দিন পর ঢাকা থেকে গ্রেফতার করা হয় ফজর আলীকে। কুমিল্লার মুরাদনগরে র্যাব জানায়, ফজর আলী ও তার ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনেই একজনের পিছনে ছুটছে, তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধিতার জের ধরে গ্রাম্য সালিশে জনসম্মুখে অপমানিত হন শাহপরান। সেই ক্ষোভ থেকেই ভাইয়ের উপর প্রতিশোধ নিতে এ ঘটনা। সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে ফজর আলী তার বাসায় যেত। এটা শাহপরান জানতো। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে। এ ঘটনায় অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় সংস্থাটি। পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আরও ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে 16 জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন বাইরে থাকা অলরাউন্ডার সাইফুদ্দিন ফিরেছেন ওপেনার নাইম শেখও। শান্তর বাদ পড়াটা যদিও প্রশ্ন জাগানো, সাম্প্রতিক অতীতে তার চেয়ে ভালো ব্যাটারের সংখ্যাটা টি20তে হাতে গোনা। একাদশে তার জায়গা পাকা না থাকায় স্কোয়াড থেকে তাই বাদ দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে থাকা নির্বাচক মণ্ডলী। সে কারণে 2022 সালের অগস্টে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি20 খেলার নাইম ফিরেছেন। 14 মাস পর অনেককে অবাক করে দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাইফুদ্দিনও। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 204 জন। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে 45 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে 3 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 11,456 জন। দেশের সবশেষ 24 ঘন্টায় করোনায় কোনো মৃত্যুর খবর না এলেও নতুন করে শনাক্ত হয়েছেন 6 জন। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে দেখা যায় প্রতিদিন আসছেন নতুন রোগী। তবে করোনা ভাইরাসের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। চিকিৎসকরা জানান, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, তবে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ তাদের। বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশারি ব্যবহার সহ জমা পানি ফেলে দিতে হবে। এছাড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। অবশ্যই মাস্ক পরব এবং বারবার হাত ধুবো এবং জ্বর কাশি রোগীকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং যদি জ্বর কাশির সাথে শ্বাসকষ্ট থাকে দ্রুত হাসপাতালে আসবে এবং ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যদি বমি পাতলা পায়খানা থাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শক ও অতিথিরা। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন দল এবং ব্যবসায়ী নেতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা জানান তাদের ভালো লাগা ও প্রত্যাশার কথা।
আগামী দিনের যে মানুষের অধিকার আদায়ের কথা এনটিভি বলবে। আমরা সবসময় দেখেছি এনটিভির যাত্রা শুরু লগ্ন থেকেই কিন্তু এনটিভির ভেতরে যে পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা আমরা দেখেছি, সেটা আমাদেরকে দর্শক হিসেবে মুগ্ধ করেছে। পথ শিশুদের নিয়ে কেক কাটা, নৃত্য প্রদর্শন সহ নানা আয়োজনে খুলনায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। উপস্থিত ছিলেন সুধীজন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনটিভি তাদের যে প্রফেশনালিজম, সাংবাদিকতার যে নীতিমালা, সাংবাদিক যারা বন্ধু আছেন, যারা কোলাকুলসি আছেন, যারা সংবাদপত্রের সাথে জড়িত, নিঃসন্দেহে তারা তাদের হাইয়েস্ট দিয়ে কাজটা করে। শুধু সংবাদ নয়, কত দ্রুত এবং নির্ভুলভাবে তা দর্শকদের কাছে পৌঁছালো। প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনায় নানা দিক উঠে আসে সিলেটে। মৌসুমি ফল বিতরণ করা হয় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বরিশালে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বেড়েছে। অধিকাংশ সবজিরই দাম কেজি প্রতি 60 থেকে 80 টাকার উপরে পৌঁছেছে। আর সপ্তাহ দুয়েক ধরে বাড়তে থাকা মিনিকেট চাল উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। প্রতি কেজি মুরগি কিনতেও বাড়তি গুনতে হচ্ছে 20 টাকা পর্যন্ত। মেজবাহ হাসানের রিপোর্ট। ক্রেতাদের হাতে সবজি পৌঁছাতে যে ব্যক্তির এত পরিশ্রম, নিজের প্লেটে এমন সবজি ওঠানো যেন দায়। সবজির দোকানে কাজ করে মা সন্তান সহ 4 জনের সংসারে ঈদের পর আর মাংস ওঠেনি আলমগীরের। হঠাৎ দাম বাড়ায় যেন আরেকটু হোঁচট খেলেন তিনি। কোনো রকম কষ্ট করে চলি আর কি। ঢাকার শহর তো ভাই, রুম ভাড়া লাগে, খাওয়ান খরচ, সব কিছু দামই বেশি। সেই দামে বেশি আমরা কিনা খাওয়া সম্ভব না। তবে যে ব্যক্তি বাজার থেকে নিয়মিত সবজি কিনছেন তার অভিব্যক্তিও একই। দাম অনেক বেশি, সাধারণ মানুষের জন্য খুবই খারাপ অবস্থা। আমরাই হিমশিম খেয়ে যাই। লতি হলো 100 টাকা, আমার মনে হয় দামটা বেশি। এটা 50-60 টাকার মধ্যে হওয়াটা উচিত। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। 60 টাকার কাঁচামরিচ ছাড়িয়েছে 100-এর ঘর। কাঁকরোল 80 টাকা, ভেন্ডি 60 টাকা, ঝিঙ্গা 80, চিচিঙ্গা 80, বেগুন আছে 180। বৃষ্টি মুষ্টি এই কারণে মাল নষ্ট হইতেছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা, যা গত সপ্তাহে ছিল 150 টাকার মধ্যেই। সোনালির দাম আরও চড়া। বেড়েছে মাছের দাম। হঠাৎ দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের বাজারের তালিকায় অনেকটাই কাটছাট করতে হচ্ছে। চিংড়ি মাছ যদি 1200 টাকা কেজি কিনে খেতে হয়, তাহলে বুঝেন কি দাম। সবজির বাজার তো প্রচুর দাম। একটা লাউ কিনতে গেলে 100 টাকার নিচে কিনা যাচ্ছে না। ব্রয়লার মুরগি 160 টাকা 70 টাকা কেজি চলতেছে। আগামী সপ্তাহ থেকে মানে কি 20 টাকা 25 টাকা বাড়ি গেছে ব্রয়লার। আর সোনালি 300 টাকা 310 টাকা। ব্যবধান বেশি, এই জন্য আমরা কম্প্রোমাইজ করে নিব। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে না পারলে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে দাবি খুচরা বিক্রেতাদের। একজনের গাত পালায় বুঝলেন, বাজার ওইখান থেকে বাড়াইছে, ঈদের পরে প্রত্যেক চালে 5-7 টাকা বাড়ছে। যদি সরকার যদি মনিটরিং ভালোভাবে না করে, সিন্ডিকেট যেখানে আছে ওগুলো না ভাঙে, তাহলে আমার মনে হয় দাম কমার সম্ভাবনা নাই। যেভাবে দাম বাড়ছে আর কমবে না। আগের বাড়তি দামে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। ঈদের পর কিছুটা বেড়েছে মশলার দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। সৌদি আরবে বিনিয়োগের সুযোগ সুবিধা অধিকার শীর্ষক সেমিনারের আয়োজন করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, বিনিয়োগ বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান এস.এম. নাজমুল হাসান, মিনিস্টার কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসেন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা ই রাব্বি সহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। সেমিনারে বক্তব্য দেন
AS ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের এমডি শামীম আল আমিন, আইয়ুব ফার্স্ট ট্রেডিং কোম্পানির এমডি মোহাম্মদ আইয়ুব, সানসিটি মেডিকেল সেন্টারের এমডি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক রুস্তম খান। সৌদি আরবে দিন দিন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, ফলে অনেক প্রবাসীর কর্মসংস্থান হচ্ছে এসব প্রতিষ্ঠানে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, বাংলাদেশি অধ্যুষিত এলাকা আল হারেস মার্কেটে কুমিল্লা রেস্টুরেন্ট নামে বাংলাদেশি একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে কুমিল্লা রেস্টুরেন্টের উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোস্তফা মিয়া ও সেলিম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন আল হারেস বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন খোকন, সুমন তালুকদার, আব্দুস সালাম, জসিমউদ্দিন, কামরুল ইসলাম, ইকবাল হোসেন, জানে আলম সহ আরো অনেকে। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল। এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ পর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ নারী দল। শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। কুশল ইয়াসির জানাচ্ছেন বিস্তারিত। এশিয়ান কাপের বাছাইয়ে র্যাঙ্কিংয়ের 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে বিধ্বস্ত করার পর 73 ধাপ আগানো মিয়ানমারকে তাদের মাঠে কাঁদিয়েই মূল পর্ব নিশ্চিত করে বাটলারের তত্ত্বাবধানে থাকা দলটি। ফলে গ্রুপের শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। 141তম স্থানে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় এলে র্যাঙ্কিংয়ে বড় উন্নতির সুযোগ 128তম স্থানে থাকা বাংলাদেশের। এমন সাফল্য আফিয়েদাদের দেখাচ্ছে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্ন। এশিয়ান কাপে বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে 2027 বিশ্বকাপের বাছাই পর্ব। এশিয়া থেকে সরাসরি 6টি দল ও আন্তঃমহাদেশীয় প্লে অফে খেলার সুযোগ পেতে পারে আরও 2টি দল। এশিয়ান কাপের কোয়ার্টারে ওঠা 8 দল খেলার সুযোগ পাবে 2028 অলিম্পিকের বাছাই পর্ব, যেখানে 2 গ্রুপে দলগুলো ভাগ হয়ে খেলবে। চ্যাম্পিয়নরা লস অ্যাঞ্জেলস অলিম্পিকের নারী ফুটবলে সুযোগ পাবে। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। বিদায়ী অর্থ বছরের প্রবাসী আয় ইতিহাসে সর্বোচ্চ $30 বিলিয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার তাগিদ। সংবিধান ছুঁড়ে ফেলার জিনিস নয়, সংস্কার শেষে এর অধীনে নির্বাচন, কোনো অপকর্ম সহ্য করা হবে না রিজভি। পাতানো নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে জামাত আমির। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে এনসিপি। কলম্বোতে শনিবার সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ব্যাটিং নিয়ে ভাবনায় তানজিদ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 10টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।